আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ কেমন আছে আপনি, আমি, আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছি। অনেকগুলো ঘটনা এই দুদিনের মধ্যে ঘটে গেল, যেগুলো আমাদের কানে এসেছে, ম্যাক্সিমামে আমাদের কাছে আসে না। কিছু সোশ্যাল মিডিয়া থেকে পাই, কিছু পত্রিকাগুলো ছাপে, ছাপে না, ছাপলেও সেটা উঠিয়ে ফেলে। এইভাবে চলছে দেশ। ডক্টর আবুল বারাকাতকে তার নিজ বাসভবন থেকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্টটা কেন করা হলো? ওনার কি অপরাধ? উনি একজন অর্থনীতিবিদ, উনি একজন সমাজচিন্তক, উনি একজন গবেষক, উনি ওনার মতো কাজ করছেন, তাহলে কেন আহ, আম, এই ওনাকে হঠাৎ করে অ্যারেস্ট করা হলো? ওনার অপরাধ আছে কোনো? আমরা তো বুঝতে পারছি না। ওনার একটা অপরাধ আমি খুঁজে পেয়েছি। ওনার 2015 সালে উনি একটা বই লিখেছিলেন। তো বাংলাদেশের মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের রাজনৈতিক অর্থনীতি। এই বইটাতে উনি আসলে তুলে ধরেছিলেন কিভাবে মৌলবাদ এবং জঙ্গিবাদী গোষ্ঠীগুলো অর্থনৈতিকভাবে আম, নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। মৌলবাদের উত্থানকে তিনি কেবল একটি ধর্মীয় জঙ্গিবাদ নয়, একটি সাংগঠনিক, অর্থনৈতিক এবং রাষ্ট্র সমর্থিত শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন আজকের দিনে। এবং তিনি এটাও বলেছিলেন যে আমরা আমাদের নিজেদের সন্তানদের চিন্তা, কল্পনা আর মানবিকতাকে ধর্মের খাঁচায় বন্দি করে দিচ্ছি। 2015 সালে উনি লিখেছিলেন। উনি এর আগে অনেক কাজ করেছেন। আমি 15 সালের এই কাজটা যেহেতু বহুল আলোচিত, আমি এই এই এবং খুবই রিলেভেন্ট, আমি এই জন্য এটাকে কোট করলাম। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আবার ওনার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকের দিনে আমরা দেখতে পেলাম, আমরা ঠিক উনি যা বলছেন তার প্রতিফলন। এবং আমরা মনে হয় যেন প্রস্তর যুগে ফিরে গেছি। মিটফোর্ডের সামনে একজন, তার রাজনৈতিক পরিচয় শুনেছি, তিনি বিএনপি করতেন, তাকে পাথরে দিয়ে থেতলে পিটিয়ে মেরে ফেলা হলো। আরেকজনের পায়ের রগ কেটে দেওয়া হলো। একজন ইমাম, যিনি মসজিদে আহ, খুব মানে খুতবা পড়ছিলেন, ভালো কিছু বলছিলেন, সেটা পছন্দ হয়নি বলে তাকে পেটানো হলো। বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? বাংলাদেশ কাদের হাতে? রাজনৈতিক দলগুলা, বিভিন্ন রাজনৈতিক দল, প্রথমে আওয়ামী লীগকে টার্গেট করা হলো, এখন বিএনপিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যাচ্ছে তাই স্লোগান হচ্ছে। আমরা জানি না, আমরা বুঝতেই পারছি না আমাদের দেশ কাদের হাতে। আমরা এই বিষয়টা নিয়ে এমন একজন মানুষকে আজকে অতিথি হিসেবে ডেকেছি, যিনি আমাদেরকে কে একটু বিশ্লেষণ করতে পারবেন, হয়তো তার দৃষ্টিভঙ্গিটা আপনার আমার সবার মাঝে শেয়ার করতে পারবেন। সেই জন্য ওনাকে নিয়ে আসা, ওনার কথা আমরা আজকে শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শ্যামল দাস। তিনি একজন ধন্যবাদ। শিক্ষক। তিনি এলিজাবেথ স্টেট ইউনিভার্সিটি, সিটি স্টেট ইউনিভার্সিটি, নর্থ ক্যারোলাইনা, আহ, আমেরিকা তে আহ, আহ, শিক্ষক। তিনি আমাদের সাথে আজকে আলোচনা করবেন। আমি জানি আপনারা সবাই তাকে চেনেন। শ্যামলদা, আপনাকে আমাদের দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি জানি আপনি ভালো নেই। আসলে আমি আজকে অনেক বারবার ডেট ভুল করছিলাম, আমি একটু ডিস্টার্ব আছি আজকে। মানে একের পর এক এটা আসলে নেওয়া যাচ্ছে না, 11টা মাস যাবৎ যা হচ্ছে দেশে। মানে এটা একটু ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। যদিও বিদেশে থাকি, কিন্তু এই যে আপনি সারাটা দিন নিজের কাজ করে আবার আমাদেরকে সময় দিচ্ছেন, কৃতজ্ঞতার শেষ নাই আপনাদের। মনে রাখবে বাংলাদেশ। দাদা, হুম। এই যে আমাদের এই যে লাস্ট অ্যারেস্ট হয়ে গেলেন ডক্টর আবুল বারাকাত, এবং তার আগে দেখেন আপনি বেছে বেছে যত শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংবাদিক আর দলীয় নেতাকর্মী ধরে স্বৈরাচারের দোষর বলে তো অ্যারেস্ট করছেই। এখন শুনছি যে আম, রাজনৈতিক যারা মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ, তাদের আপনি যদি সিনিয়র রাজনীতিবিদ বলেন, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, তারপর শাহজাহান খান, এরা সবাই কিন্তু মুক্তিযোদ্ধা। এদের একটা রাজনৈতিক পরিচয় আছে এবং তর্ক বিতর্ক উঠেও তাদের ভূমিকা আছে বাংলাদেশের জন্য। এই যে এদেরকে, এনাদেরকে টার্গেট করে ধরা, ধরে জেলে বন্দি করা, এবং শুনছি বিচার হবে।
আপনি এটাকে কেমন করে দেখছেন দাদা? আচ্ছা, ধন্যবাদ। আমি আহ, আহ, আসলে খুব ভালো নেই, আমরা কেউই ভালো নেই। তো আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিলেন। বিষয়টা থেকে প্রফেসর বারাকাত আমার ডিরেক্ট শিক্ষক নন, তবে আমি যখন ছাত্র 80-র দশকে, তিনি তখন আহ, আহ, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তো বারাকাত সম্পর্কে বিভিন্ন আসলে তো কিছু বলার নাই, মানে ওনার সম্পর্কে আপনারা জানেন, আপনি তার একটি কাজের কথা অলরেডি বলেছেন। আমি আরেকটি কাজের কথাও বলি, স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, যে তিনি সংখ্যালঘুদের উপর একটি কাজ করেছিলেন, কাজ করেছেন। বিখ্যাত কাজ। এবং আমার জানা মতে বাংলাদেশের এই আপনার জ্ঞানের জগতে এই কাজটি মাইনরিটির উপর সবচেয়ে বেশি প্রামাণিক প্রামাণিক কাজ আমি মনে করি। এবং তাত্ত্বিক দিক থেকেও এটা হ্যাঁ। খুবই ভালো কাজ, সবাই এটা অ্যাপ্রিসিয়েট করেছিল তখন ওই সময়কালে। এই দুটো কাজ বারাকাতের কিন্তু কালারটি তার প্রতিপক্ষকে চিনিয়ে দেয়। আহ, আপনি আপনি নিজেই বললেন, বারাকাত বলেছিলেন যে ধর্মীয় মৌলবাদ কিন্তু এমন কোনো বড় ব্যাপার নয়। মৌলবাদ আসলে অর্থনৈতিক মৌলবাদ হয়, রাষ্ট্রীয় মৌলবাদ হয়। এই সবগুলো মৌলবাদের একটা আড়াল হচ্ছে বা পর্দা হচ্ছে আপনার ধর্মীয় মৌলবাদ। এই কথাটি তিনি বলেছিলেন, তিনি চিনিয়ে দিয়েছিলেন যে এই পর্দাটি কোনটি, সেটি তিনি তখন বুঝিয়েছিলেন। 32,000 কোটি টাকা টাকার এই রাজনৈতিক অর্থনীতি, হুম। এই টাকা কোথায় যায়? এই টাকা তিনি দেখিয়েছেন কওমি মাদ্রাসায় যায়, এনজিও তে যায়। এটি আপনার ওই যে কি বলে ওয়াকফ ওয়াকফ। ফান্ড, ট্রাস্ট গুলোতে যায়। এবং সর্বোপরি আপনার এই জামাত শিবির এদের মৌলবাদী ইয়াগুলোতে আপনার রাজনীতির যেই জায়গা, ওই ওই জায়গাগুলোতেও যায়। তিনি কিন্তু কোনো দলের পক্ষে বলেননি, বিপক্ষ বলেননি, এটা দলীয় কোনো ব্যাপার ছিল না, রাষ্ট্রের ব্যাপারে তিনি বলেছিলেন যে রাষ্ট্রের মধ্যেই এই ওত পেতে থাকা একটি শক্তি আছে যারা এগুলো করে, এবং তারা আসলে অ্যাকচুয়ালি স্পন্সর্ড বাই দিস মানি। এটা উনি বলেছিলেন, এবং উনি দেখিয়েছিলেন যে কিভাবে আপনার প্রত্যেক বছর 1947 থেকে শুরু করে 2013 পর্যন্ত আপনার মাইনরিটিদের ব্যাপারে উনি বলেছেন যে কিভাবে মানুষ, 1.25 কোটি মানুষ আসলে নির্মূল হয়ে গেছে। এটা উনি উনি বলার চেষ্টা করেছেন, যে রাষ্ট্রীয় প্রণোদনার কারণে। এখানে কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে এই রাষ্ট্র কিন্তু, তিনি কোনো স্পেসিফিক দলীয় ব্যাপার বলেননি, কিন্তু তিনি না। বলছেন রাষ্ট্রের যে চরিত্র, হুম। রাষ্ট্রের চরিত্রটাই এটা। তাহলে পরে তিনি তো এখন কিছু বলছেন না, তাহলে তাকে কেন এটা করতে হলো, তাকে ধরতে হলো কেন? কারণ তিনি তো ওই জায়গাটি, যে জায়গাটিতে এদের সমস্যা, তিনি তো সেটি চিহ্নিত করে দিয়েছিলেন। এখন এইটা করতে, যে এটাকে আপনার বলে এপিস্টেমোসাইড, হুম। আপনি জ্ঞান কাণ্ডকে আপনি হত্যা করছেন, তাকে আপনি আপনি সরিয়ে দিলে আপনার জন্য এটা বিশেষ ইয়ে হয়। এখন ওইটা ওনাকে দিয়ে শুরু, কিন্তু এর আগেই কিন্তু আপনি দেখবেন সাংবাদিকদেরকে ধরা হয়েছে, স্পেসিফিক গ্রুপ সাংবাদিকদেরকে ধরা হয়েছে, সংস্কৃতি কর্মীদেরকে ধরা হয়েছে। আপনি পলিটিক্যাল যাদেরকে ধরা হয়েছে সব সব হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা, ওই যে আপনি যেটা বললেন যে মুক্তিযোদ্ধারা ওখানে আছেন। তাহলে আপনি একটা প্লট আপনি খেয়াল করুন, 1971-এর যে প্লট, যে কিভাবে আপনার বিভিন্ন এই জায়গাগুলোতে কিন্তু ধরা হয়েছিল তখনও। প্রথম এদেরকে, এই যে সাংবাদিকদেরকে ধরা হয়েছে, রাজনীতিবিদদেরকে ধরা হয়েছে, এবং লাস্ট প্লটে যে আপনার এই বুদ্ধিজীবীদেরকে কিন্তু ধরা হয়েছে। এখানে রাষ্ট্র খুব পরিষ্কার ভাবে একটা মেসেজ দিচ্ছে যে তুমি যদি সত্য কথা বলো, তোমার স্থান হবে জেলে। এবং সবাইকে বলছে যে তুমি এই ধরনের কথাবার্তা, বারাকাত এই ধরনের কথাবার্তা বলেছে, তোমরা কিন্তু এই ধরনের কথাবার্তা বলতে যেও না, বললে বললে কিন্তু পরিণতি হবে এইটা। এখন বারাকাতকে নিয়ে গেছে, আমি যেটা পড়লাম যে বারাকাতের ফ্যামিলি বলেছেন যে প্রায় মেয়ে বোধহয় বলেছেন যে কোনো ওয়ারেন্ট নাই, কিচ্ছু নাই, এভাবে করে একটা মানুষকে নিয়ে যাও। মানে আমি বারাকাতের সম্পর্কে যেটুকু জানি, দায়িত্ব নিয়ে বলছি, তিনি কোন রকমের আওয়ামী পলিটিক্সের সাথে জড়িত নন, একেবারেই নন। এক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন, কেউ একজন ইন্টেলেকচুয়াল বলেছেন এখন পর্যন্ত যে দিস ইজ নট রাইট, ইউ ক্যানট ডু ইট। এটা এটা কেউ বলছে না। কারণটা কি? এটা আপনি ইন্টেলেকচুয়ালিটিকে আপনি প্যারালাইজ করে দিচ্ছেন, ইন্টেলেকচুয়াল প্যারালিসিস শুরু হয়ে গেছে। এবং এইভাবে যে বুদ্ধিজীবীদেরকে ভয় দেখিয়ে, এবং কি সাংবাদিকরাও তো কিছু বলতে পারছে না। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে কোনো প্রতিবাদ আছে? অনেকদিন ধরেই নাই। কিন্তু এই যে লোকগুলোকে ধরা হচ্ছে যখন তখন এভাবে হ্যারাস করা হচ্ছে, যে এইটার বিরুদ্ধে তাদেরও কথা নাই, এটা একটা ইন্টেলেকচুয়াল প্যারালিসিস বলে। আপনি যদি এটা এই বুদ্ধিজীবীদেরকে যদি আপনি ভয় দেখিয়ে চুপ করিয়ে দেন, এই দেশ, যেই দেশ এই কাজটি করে, যে রাষ্ট্র এই কাজটি করে, সেই রাষ্ট্রই একসময় কিন্তু মবের খাদ্য হয়ে যাবে। না, এটা যেমন এটা এটা না,
হ্যাঁ। দাদা, এই যে আপ- একটু আগে আমি একটা নিউজ দেখছিলাম, সেখানে বলছে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিবৃতি দানকারী শিক্ষকদের শাস্তির দাবিতে সক্রিয় বিএনপি পন্থী শিক্ষক সংগঠন। মনে আছে চিন্তা করুন। পশ্চিমবিজ্ঞানে একটা কিছু আওয়ামী পন্থী শিক্ষকরা মব সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিবৃতি দিয়েছিল। এখন হ্যাঁ, সেই হ্যাঁ। শিক্ষকদের বিরুদ্ধে বিএনপি পন্থী শিক্ষকরা আহ, তাদের ফ্যাসিস্টের দোসর, এই জন্য তাদের শাস্তির দাবি করেছে। তারা কেন মব সন্ত্রাসের বিরুদ্ধে বিবৃতি দিল সেসব শিক্ষকদের মানুষকে কথা বলবে কিভাবে শিক্ষকরা? সমস্যাটা তো ওখানে এখন হয়েছে কি আপনার, আপনি যদি এই যে বিএনপি পন্থী যারা, আপনি বলছেন যে বিএনপি পন্থী যেই লোকগুলো এখানে যাচ্ছে, আপনি যদি এদের, বিএনপিতে তো আবার সমস্যা আছে, আপনার একটা গ্রুপ আছে বিএনপিতেই, বিএনপির নামেই থাকে, কিন্তু এরা বেসিক্যালি কিন্তু রাজাকার দর্শনে বিশ্বাস করে। হ্যাঁ। এরা এখনো পাকিস্তানে বিশ্বাস করে। এরা এখনো, এর আর একটা সমস্যা হচ্ছে যেটাকে আমরা বলি যে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেটা ওনাদের ইন্টারেস্ট হচ্ছে এখানে তো বিএনপির লোকজন বেশি জড়িত। যেটা সমস্যাটা কোথায় হচ্ছে যে বিএনপি কিন্তু এই কাজগুলো করছে, বিএনপি কে দিয়ে বিএনপি কে মারা হচ্ছে। এখন আপনি খেয়াল করবেন যে বারবারই আমরা কিন্তু বিএনপি কে দেখছি সামনে, কিন্তু ওখানে যে আরো লোকজন আছে এদের কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয় না। না। আপনি 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 দেখুন এই যে প্রত্যেকটা কাজের মধ্যে এই যে বারাকাতের এই জিনিসগুলো তো একটার সাথে আরেকটা রিলেটেড। আপনি তো সারা বাংলাদেশে আপনি ফিয়ার ছড়িয়ে দিয়েছেন, আপনি সারা বাংলাদেশে ফিয়ার ছড়িয়ে দিয়েছেন। এবং এই ফিয়ারটা কিভাবে ছড়িয়েছেন? আপনি মব দিয়ে ছড়িয়েছেন। এখন যেটা হচ্ছে, এই একই দর্শনেরই একটা, আপনার কি বলে, একটা আহ শোভন রূপ আর কি, আপনি তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন, মেরে ফেলতে পারতেন। হ্যাঁ, তো ওনাকে 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 নিয়ে ভাগ্য ভালো যে উনি তো ওই কথাবার্তা বলছিলেন না আমাদের মতন এরকম যদি বলতেন হয়তো তাকে মেরেই ফেলতো। তো এখন ওনাকে এভাবে করে নিয়ে গেছে, এবং দেখেন চারদিকে একটা থমথমে অবস্থা বাংলাদেশে। বারাকাতের মানে গ্রেপ্তারের কোনো প্রতিবাদ নাই। আমরা, এটা এটা হচ্ছে কি, আপনি প্যারালাইজ করে ফেলছেন আস্তে আস্তে। এরা এরা কিছু বলবে না, কিন্তু বিএনপির সমস্যাটা হয়ে গেছে কি, তারা মনে করছে যে তাদের এই মব গুলো তো তারা করছে। আসলে আপনার যেটা হচ্ছে যে ওদেরকে দিয়ে করানো হচ্ছে, এটার পেছনে কিন্তু অন্যরা আছে। আপনি দেখবেন যতগুলো অ্যারেস্ট হয় সব বিএনপির নেতারা হয়, কিন্তু ওদেরকে মানে আপনার দ্রুততম সময় আবার জামিন দিয়ে দেওয়া হয়। আপনি খেয়াল করবেন যে মবটা যে এই যে আপনারা আমাদের ঢাকা ইউনিভার্সিটি যে ওই ছেলেটাকে মেরে ফেললো, হ্যান্ডিক্যাপ ছেলেটাকে যে মেরে ফেললো, ওটার আর কোনো কিছু বিচার আচার কিছু জবাব হয়েছে? আপনি নাই, কিছু শুনেছেন নেই। কিছু? আর তো কিছু শুনিনি। মানে এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, তো হচ্ছে কি যে ওই যে আপনি যেটা বললেন বিরাজনীতিকরণ। আপনি বিএনপি, আওয়ামী লীগের পরে কে আছে? বিএনপি আছে। এবং আপনি খেয়াল করেন যখনই কালকে এই যে আপনার প্রস্তর যুগের মতন ইয়ে দিয়ে মারা হলো, তারপরেই কিন্তু আপনার নাহিদ, যে নাহিদ ইসলাম, তিনি বললেন যে আমরা ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দেব। আপনি 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 দেখুন না, মানে ব্যাপারগুলো ঘটছে কিন্তু খুবই কাকতালীয় ভাবে নয়, এটা ঘটেছে এরপরে তিনি ওই ওই বক্তৃতাটা দিলেন। তাহলে এখন আপনি আপনি কি করতে চাচ্ছেনটা কি? আমাদের একটা থিওরি আছে সমাজবিজ্ঞানে এবং ইয়েতে, আপনার পলিটিক্যাল সায়েন্সে, ইবনে খালদুন নাম, হুম। তিউনিসিয়ার সমাজবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেছিলেন যে অসভ্য বর্বররা যখন ক্ষমতায় যায় তারা জোর প্রয়োগ করেই যায়, প্রতারণা করেই যায়। এবং আপনি দেখেন, মিলাতে পারবেন আপনি এখানে, যে এরা যখন ক্ষমতায় যায় তারপরে এরা করে কি, তাদের মৃত্যুর বীজ তারা নিজেরাই বপন করে। এবং তিনি দেখাতে চেয়েছেন যে, বলতে চেয়েছেন যে এরা যখন ক্ষমতায় যাওয়ার পরে প্রথম দিকে তারা নিজেদেরকে সংহত করে, তারপরে যেটা শুরু করে যে আপনার নানান ভাবে দমন পীড়ন নিপীড়ন এগুলো শুরু করে। আপনি দেখছেন যে কি কি হচ্ছে। তারপরে তারা দুর্নীতি, ওই কি বলে বিলাসিতা, এই সমস্তের মধ্যে গা ভাসিয়ে দেয়, এবং ফোর্থে যেটা হয় এদের মধ্যে এক ধরনের ডিসইন্টিগ্রেশন শুরু হয়, এবং এরপরে কিন্তু আপনার এদের পতন হয়। এবং তিনি বলেছেন যে এটা নির্ভর করে যে কোন কোন সমাজ কিরকম। আহ, এদের এই ধরনের গ্রুপগুলো, অসভ্য বর্বর গ্রুপগুলো পতন হতে পারে 2 বছর থেকে 15 বছরের মধ্যে, যে কোনো একটা টাইমে, উনি বলেছেন আর কি। এখন কথাটা হচ্ছে যে আমি কেন অসভ্য বলছি, এই যে আপনার ক্যাবিনেটটি, এই ক্যাবিনেটের প্রত্যেকটা লোক অসভ্য। আমার শিক্ষক ওয়াহিদুদ্দিন মাহমুদও তাই। কারণ আমি তো ও মাই গড। স্যারকে এই ফর্মে আমি ভাবতে পারি না যে ওয়াহিদুদ্দিন মাহমুদ ওখানে বসে আছেন এদের সঙ্গে, ও। আপনার স্যার বসে আছেন ওদের সঙ্গে। আপনি আমাকে বলেন যে এটা 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 কিভাবে কিভাবে সম্ভব? এবং আমি যখন ভাবি যে আসিফ নজরুল, আসিফ নজরুল আমার সমসাময়িক, উনি লর বিভাগের শিক্ষক, সেই লোকটি, মানে ও একটা খারাপ মানুষ, মানে অনেক আগে খারাপ না, থেকেই জানি একে এটা। একে জানতাম যে সে খারাপ, কিন্তু এই যে দুজন, এই যে, হ্যাঁ, এই দুজনকে তো আমি খারাপ জানতাম না। এই যে আমি তো বলছি আমার শিক্ষক তারা, আমি শিক্ষক হিসেবে গণি, যদি আমার
ডিপার্টমেন্টের নন, কিন্তু আমি তাদেরকে এই কিছু লোককে আমি শিক্ষক মানতাম। এদেরকে আমার কখনোই কোনো পলিটিক্যালি বায়াস মনে হতো না আর কি। জানতাম যদিও তারা সাদার সাথে আছেন এই সেই, কিন্তু কখনো আমার মনে হয়নি যে তারা এইটা। আজকে এই অবস্থা কেন? ক্ষমতার ক্ষমতার চেয়ার, লোভ। সেটার আরামটা বেশি, এটা তো ভাবা যায় না। আপনি আজকে বারাকাতকে দিয়ে শুরু করছেন, যে বারাকাতকে দিয়ে আপনি কি বুঝালেন? আপনি সবাইকে তো ভয় পাইয়ে দিয়েছেন। আমি শুনেছি যে মেজবা কামালকেও নাকি থ্রেডের উপর রাখা হয়েছে। আমি আরো দুই চারজনের কথা শুনেছি ঢাকা ইউনিভার্সিটিতে এদের এদের উপর প্রচন্ড রকমের থ্রেড আছে, যে দেখো কি হয়। এবং এটাই তার রাষ্ট্র একটি মেসেজ দিতে চেয়েছে আপনাকে। তিনি বলেছেন তার ওই বইতে যে যে অর্থনীতিটি, যে জঙ্গিবাদের অর্থনীতি, ওখানে তিনি বলেছেন যে একটি ডিপ স্টেট এখানে আছে। সেটা কোন ডিপ স্টেট? তিনি বলেছেন যে মিডল ইস্ট থেকে এটা কানেক্টেড। এখন এই মিডল ইস্ট কিন্তু আবার আপনার গ্রেটার ডিপ স্টেটের অংশ। তো এখন এই বলা হয় যে, আমি মনে করি আর কি, যে তার কলম যেখানে গেছে সেখানেই কিন্তু শুয়ের আঘাত খেয়েছে এই ডিপ স্টেট গুলো। কাজে তাকে 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 ওখানে রাখলে পরে, তিনি যদি বাইরে থাকেন, তিনি হয়তো কোনো এক সময় তিনি বা তার অনুসারীরা লেখা শুরু করবে, কথা বলা শুরু, মানে আমাদের মতো ছোট ছোট মানুষরা হয়তো কথা বলা শুরু করবে। এরকম যদি খুব বেশি বাড়তে থাকে তাহলে হয় না। কাজে একটা 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 থ্রেড দেওয়া দরকার। আমরা হুম। বুঝতে পারছি যে তারা এটা খুব মেটিকুলাসলি ডিজাইন, তারা এরকম করে একের পর এক ধরছে, কিন্তু এই যে প্রত্যেকটা মানুষকে নিয়ে যাচ্ছে বা প্রত্যেকটা মানুষকে আটকাচ্ছে, মানে এই যে ত্রাস তারা তৈরি করছে, মানে ত্রাসটা তো কার্যকর হচ্ছে দেখা বোঝা যাচ্ছে, কারণ না হলে ডক্টর আবুল বারাকাত বা শাহরিয়ার কবির বা এরা যারাই আছেন বা সাংবাদিক মহল, আম, বাইরে যারা আছেন, তারা কি ঐক্যবদ্ধ হলে তো এটা শক্তিটা শক্তিশালী হওয়ার কথা, তারা কেউ কিছু বলছেন না কেন? এত ভয়, মানে এতই সিচুয়েশন খারাপ কি? আহ খুবই, মানে আপনি যে প্রশ্নটা করেছেন মিলিয়ন ডলার প্রশ্ন এটা, মানে এবং খুবই ভালো প্রশ্ন। এই ক্রিটিক্যাল আসপেক্টটা থাকা দরকার। তা আপনি দেখুন যে যখন এই ধরনের জিনিস হয়, আপনার 25 মার্চের ক্র্যাকডাউনের কথা মনে আছে আপনার? এর পরে পরে মানুষ কিন্তু একটা ভয় পেয়ে গেছিল। আমি আমি পলিটিক্যাল লিডারদের কথা বলছি না। এবং তারা কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গায় প্রথম দিকে প্রায় জুন জুলাই পর্যন্ত তারা বিভিন্ন জেলা কিন্তু মোটামুটি তারা প্যাসিফাই করে ফেলতে পেরেছিল, এবং মোটামুটি স্টেবিলাইজ হয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায়, মানে অ্যাপারেন্টলি। আমার ধারণা যে এই ব্যাপারটি এখন ঘটছে। এই যে আপনি খেয়াল করবেন, এ এ কি করে, এই যে এর নাম কি, হাসনাত আব্দুল্লাহ, মানে খালি কেবল থ্রেট দেয় মানুষকে, এই হবে সেই হবে, অভ্যুত্থান আবার হবে। হ্যাঁ, ও মানে আপনি খেয়াল করবেন তার তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার ভয়ঙ্কর বডি ল্যাঙ্গুয়েজ ফুরিয়েছে। ইটসেলফ আপনি খেয়াল করুন। যেটা ওই যে আমি ইবনে খালদুনের কথা বললাম, তিনি যেটা বলেছেন যে এই যে অসভ্য বর্বররা যখন ক্ষমতায় যায় আপনার, এবং তিনি বলেছেন কাদেরকে তারা ক্ষমতা থেকে সরায়, তারা সভ্যদেরকে সরায়। আপনি ইয়ে খুব খারাপ ছিলেন, বলতে পারেন আপনি অ্যান্টি আওয়ামী লীগ, ঠিক আছে উনি খারাপ ছিলেন, কিন্তু ভাই আপনি তো কথা বলতে পেরেছিলেন, আপনি টক শোতে তো বিপক্ষ দলের লোকজন তো ছিল। এখন কি আপনি আপনি পারেন? পারেন না তো। সেই অর্থে এরা অনেক বেশি সভ্য ছিল। কাজে এদেরকে সরিয়ে কিন্তু এরা ক্ষমতায় আসে, কিন্তু এরা তো জাতে হচ্ছে অসভ্য, বারবারিয়ান, যেটা উনি ওই টার্মগুলো উনি ব্যবহার করেছিলেন, অসভ্য, বর্বর। এখন যা সিচুয়েশন বাংলাদেশে রাইট নাও, এটা পুরোপুরি একটা আপনার সিভিল ওয়ারের মতো সিচুয়েশন সৃষ্টি হয়েছে। মানে আপনি মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন। দ্বিখণ্ডিত আপনার পক্ষে যারা আছে এদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। আপনি ভাবছেন যে অনেক বেশি, আসলে কিন্তু খুব বেশি নয়। যারা আপনার বিপক্ষে আছে তারাই হচ্ছে মেজরিটি, কিন্তু ওরা ওই যে আপনি ফিয়ার ছড়িয়েছেন, তো মানুষ তো মানুষই, মানুষ তো ভয় পাবেই। আপনি যদি এখন ক্রমাগত যদি গুলি এইভাবে করে করতে থাকেন, মানুষ মানুষ তো ভয় পাবেই। এই যে আপনার এনলাইটেন গ্রুপ যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই কেউ তো কোনো প্রতিবাদ করছে না। এটার মানে হচ্ছে যে তারা মোটামুটি ভাবে ভয় পেয়ে গেছে। আপনি আহ, আশাহত হবেন না। আমি নিজেও আশাহত নই, কারণ আমি জানি যে ভিতরে কিন্তু এই আগুন আস্তে 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 ছাই চাপা আগুন আছে, এবং এটা এটা জ্বলবে। জ্বলতে হবে তো, আপনার না জ্বললে এই এই অবস্থা বাংলাদেশ থাকবে? এটা কি হয়? বাংলাদেশ কোন বাংলাদেশ এটা? বাংলাদেশে এখন সিচুয়েশনটা কি? বাংলাদেশে এটাকে আমরা সমাজবিজ্ঞানে বলি নর্মলেসনেস। আপনার কোনো নর্ম ভ্যালুস কিচ্ছু নাই। কিচ্ছু নাই। যে যাকে ইচ্ছা মেরে ফেলছে, যে যাকে ইচ্ছা রেপ করছে। আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে, সে রাজি না, তাকে আপনি রেপ করে দিচ্ছেন। আপনি ওই তার বাবা এসছে বিচার চাইতে, তাকে আপনি মেরে ফেলছেন। মেরে তো ফেলছেন। এইগুলা কন্টিনিউয়াস। মেয়েদের আছে কি অবস্থা? আপনি বলেছেন ডিগনিটি দিবেন। আপনি বলেছেন না যে আপনারা এই 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 সরকার বা এই ব্যবস্থাটা মানুষকে ডিগনিটি দেবে। আপনি কি বলেছেন? আপনি ইকুয়ালিটি দেবেন। আপনি কি বলেছেন? আপনি বলেছেন আপনি জাস্টিস দেবেন।
আপনি এই তিনটা জিনিস খালি চিন্তা করেন, এবং এই কারণে আপনারা বলছেন এই তিনটা জিনিস নাকি 72-এর সংবিধানে নাই, তাই না? তো এখন এই তিনটা জিনিস, আপনি ডিগনিটি, মেয়েদের কি অবস্থা? একটা মেয়ে, আমার বান্ধবী, আমরা 59-60 এরকম বয়স আমাদের, আমার বান্ধবী আমাকে বলেছে বিশ্বাস করে রাস্তায় বেরোতে ভয় লাগে, আপনি বলেন। এবং ও ও নিজে বলেছে রাস্তায় বেরোলে ইয়ে করে, কমেন্ট করে, কপালে টিপ দেওয়া যায় না, তারপরে আজে বাজে কথাবার্তা শুনতে হয়। এবং একে আপনার হয়তো রাতের বেলা হইলে, ও বলছে যে রাতের বেলা আমি বেরোই না, রাতের বেলা হলে কি হবে আমি জানি না। আপনি বলেন, একটা 59-60 বছর, 58 থেকে 60-এর মধ্যে যাদের বয়স, তারা যদি এই কথাটি বলে, তাহলে আপনি তাদের বাচ্চাদের, তাদের মেয়েদের কথা ভাবেন। আমার আমার নিজের এরকম আছে, যে এরা 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 ভয়ে ভয়ে আছে। তা আপনি একটা দেশের মেজরিটি যারা বাই নাম্বার, তাদেরকে আপনি এই রকম ডিগনিটির অবস্থায় রেখেছেন। আপনি মাইনরিটির কি অবস্থা? আপনি খালি বলছেন যে কিছু মাইনরিটির সব পলিটিক্যাল, মাইনরিটির সাথে কথা বলেন, বলে দেখেন না কি অবস্থা। আপনি কোথায় ডিগনিটি? আপনার ইকুয়ালিটির কথা বলছেন, আপনি আপনি ইকুয়ালিটি দিবেন, কোন জায়গায় আছে ইকুয়ালিটি? আপনি কি বলে লোকজনকে চাকরি দিচ্ছেন, কোনো ইয়ে নাই, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো ইয়া নাই, কোনো রকমের ইন্টারভিউ নাই, কিচ্ছু নাই। আপনি আপনার মতন করে আপনি পুলিশের লোক ঢুকাচ্ছেন, কেন? পুলিশ এদেরকে দিয়ে আপনি কাজ করাবেন মিটিকুলাস ডিজাইন অনুযায়ী। আপনার জাস্টিস কোথায়? আপনি যখন তখন মানুষকে এই যে আপনি বলেন যে প্রস্তর যুগ, প্রস্তর যুগ মানে, প্রস্তর যুগে মানুষ পাথরকে ব্যবহার করতো তাদের বেঁচে থাকার জন্য। আর এরা কি, এরা তো প্রস্তর, এরা মানুষের মাথা থেতলে দিচ্ছে, মানে কি? আপনি তো, এরা তো ওই যুগের চেয়েও খারাপ, তারও আগের। এবং আপনার এই যে মানুষের মাথা থেতলে দেওয়া মানে কি? এটা হচ্ছে আপনি বাংলাদেশের মাথা থেতলে দিচ্ছেন। আমার কাছে এরকম মনে হয়েছে যে তারা বেছে বেছে কিন্তু ধরছে কিন্তু এই ধরনের, এই এই সাংবাদিক, এই শিক্ষক, এই প্রফেসর, এই মানে বিভিন্ন লেভেলে। এবং আপনার আস্তে আস্তে ছড়াবে, এরা এরা আস্তে আস্তে এগুলো ছড়াতে থাকবে, এবং ছড়িয়ে সবার মধ্যে যে ফিয়ার তারা ছড়াচ্ছে, মানুষ তো ভয়ে কথা বলবে না। 11 মাস, অলমোস্ট 12 মাস, মানে 1 বছর হতে চললো। এই যে ভয়ঙ্কর সিচুয়েশনটা, আমরা কি এতই ভয় পেয়ে গেছি যে আমরা কোনো প্রতিবাদ করছি না, বা আমরা সংঘবদ্ধ হতে পারছি না, দাদা? আসলে আমাদের ব্যাপারটা হয়েছে কি, যে আমাদের তো ওই সময় 71 সালে আমাদের একজন নেতা ছিলেন, তিনি শারীরিকভাবে উপস্থিত থাকুন বা না থাকুন, তার একটি নির্দেশনা পৌঁছেছিল যেভাবেই হোক না কেন, জি। এবং এটাকে লিড করে একটা অর্গানাইজড একটা মুভমেন্টের মধ্যে দিয়ে আবার তৎকালীন যেই আপনার আমাদের নেতৃবৃন্দ ছিলেন, তাজউদ্দিন আহমেদ আহমেদ সহ, তারা এটাকে এগিয়ে নিতে পেরেছিলেন। এই বঙ্গবন্ধুর বর্তমান নেতৃত্বে। সিচুয়েশনে আমাদের, আমার মতে আর কি, অবশ্য সময়টাও এখন ভিন্ন, আমার মতে যে এই জায়গাটাতে একটা হয়তো একটা আপনার ভ্যাকুয়াম। ইয়ে আছে, একটা ভ্যাকুয়াম আছে। কারণ মানুষ লার্জলি কনফিউজড, অনেকে তো সমর্থক ছিল আপনার 5ই আগস্ট, সমর্থক ছিল না, আজকে তারা কেন বলছে যে আমি প্রতারিত? আমি দেখলাম আপনার বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কের আমার যেসব বন্ধু বান্ধবরা আছেন, তারাই অনেকে বলছে যে আমরা প্রতারিত। তাহলে কি দাঁড়ালো আপনি? এবং এইটা কত বড় একটা প্রতারণা আপনি চিন্তা করেন। আপনি বলেছেন কোটার আন্দোলন, আপনি করে ফেললেন হচ্ছে দেশের সংবিধান পরিবর্তন, স্বাধীনতা মুছে দেওয়া, সবকিছুকে শেষ করার একটা আন্দোলন। এবং এরা করছে কি আবার, এই জিনিসগুলো, এই যে বর্তমানে মব বলেন, এ বলেন, ফিয়ারটা কিভাবে চালাচ্ছে, ওরা একটা কনসেন্ট ম্যানুফ্যাকচার করছে, যেটা নোয়াম চমস্কি বলেছিলেন, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আপনার কথাতে আমরা বুঝেছি যে আসলে তারা যে যে মেটিকুলাসলি ডিজাইন করেছে ঠিক 71-এর একটা প্যাটার্ন, এবং আসলে এই অবস্থাতে তারা প্রত্যেকটা সেক্টরকে ধরবে, এবং ধরে ধরে যেখানে তারা থিঙ্ক ট্যাঙ্কগুলো, চিন্তক যারা, তাদেরকে তারা এই কাজগুলো করবে। এবং আম, এটা ক্লাস ভেদেও করবে, যেমন ইমাম, যেমন মাজার। আরেকটা প্রসঙ্গ যেটা আমি শুরুতে একটু বলেছিলাম যে আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে সব তো মানুষের শুদ্ধ হয় না, সব ভুল হয় না। এবং ভুল এবং শুদ্ধের বিচার যদি আপনি করেন, আমার দৃষ্টিতে আওয়ামী লীগ সরকার গত 16 বছরে বাংলাদেশকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিল। বিদেশে আমি থাকি, বাংলাদেশের একটা রাইজিং স্টার, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সোশ্যাল বেনিফিটস, বাংলাদেশের একটা নিজস্ব আইডেন্টিটি এবং পরিচয় নিয়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল। তার মাঝখানে অনেক ভুলভ্রান্তি হয়েছিল, সেটা আছে দুর্নীতি, আম, স্বজন তোষণ, এগুলো একটা চলমান প্রক্রিয়া। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা বাংলাদেশ অন্য মাত্রায় গেছিল, যেটা 11 মাসে সবাই বুঝে গেছে। না হলে 70% লোক জরিপে হুম। বলতো না যে আমরা ভোটই দিব না যদি আওয়ামী লীগ না থাকে। তার মানে এটা মানুষের কথা। এটা গেল একটা। তারপরেও তারা এই সুযোগে তারা আওয়ামী লীগকে ভয় পায় বলে আওয়ামী লীগকে কোণঠাসা করছে। এখন আমরা এরপরে ভেবেছিলাম, যখন নাকি 5ই আগস্ট হলো, আমরা ধরে নিয়েছিলাম একটা সরকার হবে, সাধারণ মানুষ, যে একটা নির্বাচন হবে,
তারপরে আবার একটা সরকার ক্ষমতায় আসবে। ধরেই নিয়েছিল অনেকে যে, এবং বিএনপি নিজেও বোধহয় ভেবেছিল তারাই আসবে, কারণ আওয়ামী লীগের অপোজিটে বিএনপির কথাই আমরা ভাবি সেকেন্ড লার্জেস্ট পার্টি পপুলারিটির দিক থেকে। বর্তমানে দেখতে পাচ্ছি যত মব, যত সন্ত্রাস, যত ধর্ষণ, সব কিছু সংগঠক হচ্ছে বিএনপি। চাঁদাবাজি, ছিনতাই, সমস্ত কিছু বিএনপি করে। এবং আবার বিএনপির লোকরা যে থেতলে দিয়েছে পাথর দিয়ে, সেও বিএনপির লোক। আবার বিএনপির যে প্রধান তারেক রহমানের বিরুদ্ধে গত রাত থেকে শুধু মিছিল হচ্ছে। তারেক রহমানের টাকা পাচার করে তারেক রহমানের কাছে টাকা চাঁদা নেয়, বিদেশে চাঁদা দেয়, তারেক রহমানের বিরুদ্ধে তারা মিছিল করছে। কারা করছে আমরা জানি না। এখন কি বিএনপির, আওয়ামী লীগের পরে বিএনপিকে তারা টার্গেট করছে? তারা কি পুরাই রাজনীতির বাইরে আসলে কোনো একটা চক্র? এটা কারা ইউনিসের নেতৃত্বে, এই চক্রটা কারা? জঙ্গিবাদী না অন্য কিছু? কারেন্ট সিচুয়েশনে আপনার স্মার্টেস্ট পলিটিক্যাল পার্টি হচ্ছে জামাত। আপনি খেয়াল করবেন যে জামাত কি করেছে। জামাত করেছে কি, বিএনপি কে বলেছে, বিএনপি কে চাঁদাবাজি রাজি যত জায়গা আছে সবগুলো ছেড়ে দিয়েছে তারা, যে তোমরা এটা করো, হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিলাম। কারণ 16 বছর ধরে তো তারা না খাওয়ার একটা ব্যাপার আছে, তো কাজেই তারা তাদেরকে ওটা দিয়ে দিয়েছে। এখন তারা বিএনপি কে, তারা জানে যে বিএনপি এটাই করবে, এবং বিএনপি কে আপনার কি করলো, এই বিভিন্ন যত রকমের আপনার এই মোকাম টোকাম আছে সব ছেড়ে দিল। এবং বিএনপি মহানন্দে চাঁদা মানে পয়সা করি, আরে 16 বছরের খিদা, আপনি কি বলেন, এটা কি ইয়ে করবে? এখন আপনি দেখেন বিএনপির অবস্থা কি। ওই যে বললেন চারদিকে, এদের উদ্দেশ্যটা ছিল যে বিএনপি কে ওই যে বিরাজনীতিকরণ করতে হবে। আওয়ামী লীগ তো গেছে, বিএনপি কেও করতে হবে। আপনি কিভাবে করবেন? বিএনপি কে আপনাকে আনপপুলার করতে হবে। এখন আনপপুলার আপনার করার জন্য এই যে ইয়েগুলা, এবং বিএনপির যত রকমের খারাপ লোকজন যা আছে এরা সবগুলো এর মধ্যে ইনভলভ। কারণ ভালো লোকজন তো যে আর চাঁদাবাজি করবে না, ভালো লোকজন যে আপনার রেপ করবে না। কাজে আপনি এদের এর একটা নেকড়ের মতো ছিল এতদিন, এদেরকে আপনি সুযোগ করে দিলেন। এবং জামাত পিছন থেকে হাসে যে না বা খেলা তো ভালোই। মূল ব্যাপারটা হচ্ছে বিএনপি কে এখন আওয়ামী লীগ তো আউট, তারা মনে করছে আউট। এখন যদি আপনি বিএনপি কে কোনোভাবে এই যে এইভাবে দিয়ে আপনি যে বললেন যে কথাগুলো, এটা এই কথাগুলোকে আপনি, আমি যত জানি যে আপনি তো আর কোনো মানে ফালতু বানানো কথা বলেন না, যে এই সারা বাংলাদেশে এই যে স্লোগানগুলো উঠছে। আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যারা স্লোগান দিচ্ছে, যারা বড় বড় মিছিল বের করছে, আওয়ামী লীগ তো নাই, তাহলে এরা কারা? বিএনপির বিপক্ষে বলার মতন এত বড় সাহস এই মোমেন্টে কাদের আছে? আপনি আপনি চিন্তা করে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে ঘটনাটা কি হচ্ছে। এবং আপনি এটার সাথে এটাও মেলাবেন যে ওই যে বললাম যে নাহিদ যে কথাটা বলেছে যে আমরা ব্যবসায়ীদেরকে সিকিউরিটি দেব। আপনি যদি রেপিস্ট হন, যদি কোনো মেয়েকে রেপ করেন, বলা হয়ে থাকে যে এই মেয়েটির সিকিউরিটি রেপিস্ট সবচেয়ে ভালো দিতে পারে। আমার ধারণা জামাত এই পলিসিটা ওইটাকে স্প্রেড করার চেষ্টা করছে। মানুষ ভাববে যে ও যেহেতু আমাদেরকে মারতে পারে, আমাদেরকে ওই সিকিউরিটি এরাই দিতে পারে, কাজে আমরা চুপচাপ। আপনার মনে আছে যে এই সরকারের প্রথম দিকে জামাতের একটা হিন্দু শাখা খোলা হয়েছিল না? আপনার মনে হ্যাঁ, আছে কি হিন্দু জানি না। শাখা খোলা হ্যাঁ, হয়েছিল, আপনি অদ্ভুত। আপনি ভাবতে পারেন, একটা একটা আপনার স্যাটায়ারের তো একটা সীমা আছে। তারা একটা হিন্দু শাখা খুলে ফেলছে। তো তারা সব জায়গায় তারা তো ভালো একটা আপনার, কিন্তু আবার চিন্ময়কে কিন্তু ঢুকিয়ে দিয়েছে, ওকে ওকে বের করার কোনো নাম নাই, জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে সব। তারা কিন্তু কাজগুলো করছে খুবই সুন্দর মতন। তাহলে চিন্ময় টিন্ময় যা আছে, এই প্রগ্রেসিভ বলেন একটুখানি, চিন্ময় তো আর আওয়ামী ছিল না, সে তো সবার বিরুদ্ধেই ছিল, তাকেও ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ। এখানে এদেরকেও ঢুকিয়ে দিয়েছে। এখন বারাকাত টারাকাত যারা একটু একটু ভালো প্রগতিশীল কথাবার্তা বলতো, আপনি দেশে থাকলে আপনাকেও ধরতো আমার ধারণা, হ্যাঁ আমাকেও ধরতো। তো এখন এগুলো হচ্ছে যে আপনি এই করে করে আপনি একসময় মানুষের মধ্যে একটা যে বিএনপি কে দরকার নাই, ঘটনাটা ঘটছে এমন ভাবে ঘটানো হচ্ছে যেন আস্তে বিএনপির। আর তারেক রহমানের তো লিডারশিপ কোয়ালিটি খুব ভালো নয়। তো কাজে একদম। তিনি 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 আর সামলাতে পারছেন না, এটা খেয়াল করে দেখেন, এটা সামলানো যাচ্ছে না। তো প্রত্যেক দিনই ঘটতেছে, এটা তো কোনো কথা হলো নাকি? আপনার আপনার কাছে এ, 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 কোনো অ্যালার্ট যাচ্ছে না যে এই যে আপনি করছেন এগুলো? আপনি জানেন না যে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে, বাংলাদেশে কি ঘটছে? বিএনপি কোথায় যাবে? বিএনপি কি মনে করে যে ক্ষমতায় যাবে? নেভার। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বলি বাংলাদেশের ইতিহাসে কিংস পার্টি কখনো হারেনি, কিংস পার্টিকে হারতে দেওয়া হবে না। যদি তারা ইলেকশন দেয়ও, এটা আপনি লিখে রাখতে পারেন, বিএনপি কখনোই আসবে না, বিএনপি কে আসতে দেওয়া হবে না। আর যেটা আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে সমস্ত প্রপাগান্ডা গুলা করে, ওই একইভাবে বিএনপিও যাবে। দেখছেন না, ওই যে চরমনের পীর বলেছে না যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অনেকগুলা কারণ আছে, বিএনপি ভোট দেওয়ার কোনো কারণ নাই।
এই যে কথাটা, এই কথাটা আওয়ামী পন্থীরা শুনে খুব খুশি। আমি মনে মনে বলি, আরে আওয়ামী লীগ তো এখন যতই ভালো কথা বলুক, ওরা তো ফিল্ডেই নেই, ওদেরকে নিয়ে কিছু আসে যায় না তার। কিন্তু এখন হ্যাঁ, এবং ওরা ওই যে আপনি প্রচারও বললেন করে বিএনপি কে ধরেছে। আওয়ামী লীগের হ্যাঁ, লোকদের বুদ্ধিটা একটু কম, মানে না না, থিঙ্ক কম করে নয়, না, হয়তো আমাদের চেয়ে অ্যানালাইটিক্যাল আমার বুদ্ধি চেয়ে বেশি। কম। কিন্তু আমি জানি না আর কি ওনারা কিভাবে কি করে। ওই যে বললাম, আজকে আজকে এই অবস্থা কেন? এই যে ভ্যাকুয়ামটা, এই ভ্যাকুয়ামটা কেন? বঙ্গবন্ধু ছিলেন না, তাজউদ্দিন ছিলেন। শেখ হাসিনা নাই, তারপরে কেউ থাকবে না? তারপরে কেউ এরকম থাকবেন না? এখন আমি জানি না ওনাদের পলিসি কিভাবে ওনারা কাজ করে বা কি, হয়তো ওনাদের অন্য কোনো, ওনাদের হয়তো কোনো মিটিকুলাস ডিজাইন থাকতে পারে, আই ডোন্ট নো। কিন্তু বাংলাদেশের মানুষ, মানুষ তো ওর ওইটা চায় যে আমরা এখন হেল্পলেস, আমাদের পাশে তো একজন দরকার, একজন কাউকে তো ডাক দিতে হবে, বলতে হবে তো যে আমি তো আপনাদের সাথে আছি, আছেন আমরা। এটা তো এখন তো রাইট নাও আপনাকে তো, এটা তো একটা সিভিল ওয়ার সিচুয়েশন। আপনি মেয়েরা বেরোতে পারছেন না, আপনি কয়েকশো ফ্যাক্টরি আপনি ভেঙে দিয়েছেন। তো এখন এর টার্গেট কারা? এই ফ্যাক্টরিগুলোতে কারা কাজ করে? সব মেয়েগুলো কাজ করে। আপনি খেয়াল করবেন, যত রকমের মৌলবাদী, যত রকমের এই কনজারভেটিভ ফোর্সেস গুলো আছে, এদের মূল টার্গেট থাকে হচ্ছে মেয়েরা, তারপর মাইনরিটি। তো মেয়েদেরকে আপনি যদি পাঠিয়ে দিতে পারেন, এই সংখ্যায় কয়েক লাখ মেয়ে আপনি বাসায় পাঠিয়ে দিচ্ছেন, এতে কি হবে? আলটিমেটলি আপনি যেই বাংলাদেশের এম্পাওয়ারমেন্টের একটা বড় সূত্র ছিল উইমেন, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, যেটা শেখ হাসিনা যতই গালাগালি করেন না কেন, এই নারী জায়গায় তো নীতি, হ্যাঁ। তাকে নিয়ে গিয়েছিলেন তিনি। তার জন্যই বাংলাদেশের এত উন্নতি। মেয়েদেরকে আপনি টার্গেট করেছেন এবং মেয়েদেরকে পাঠিয়েছেন, তারপর আপনি মাইনরিটিদেরকে করেছেন। এরপর মাইনরিটির, আমার মেজরিটি বন্ধুরা ভাবছে যে না, আমাকে তো কিছু বলবে না। কিন্তু কি আপনি দেখেন, সব এই যে প্রগ্রেসিভ মুসলমানদেরকে এখন ধরা শুরু হয়েছে। হ্যাঁ, তো এরপর এই প্রগ্রেসিভটা যাবে, তারপরে ওই একটু সফট প্রগ্রেসিভ তাদেরকে ধরবে। এবং এই করে এদের পুরো ইয়াটাই হচ্ছে এই যে চরমনার পীরের মতন, যে আমরা এটাকে আফগানিস্তান বানাতে চাই। তো মানে তারা পুরো এটাকে ওয়াইপ আউট আফগানিস্তান করে বানাবে। দিবে একটু, হ্যাঁ, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ওয়াইপ আউট করে দিবে। কারণটা কি? এটা প্ল্যান। কারণটা হচ্ছে যে আপনি তো 71 সালে পরাজিত। 71 সালের শুনেন, এই যে ডিপ স্টেট গুলাপা, খেয়াল করে দেখবেন এরা কাজ করে যে বিভিন্ন জায়গায়। আমি প্রায় বলি সিরিয়াতে করেছে, আরো যে জায়গাগুলো তারা করেছে, আপনি দেখেন এদের মেইন বন্ধু কারা? মৌলবাদীরা। কিন্তু আপনি যদি একটা খারাপ শাসনকে মনে করেন, আপনি বললেন গাদ্দাফি ফ্যাসিস্ট ছিল, গাদ্দাফিকে সরাতে হবে, তা আপনি বাশার আল আসাদকে সরাতে হবে। কিন্তু আপনি কি করছেন? আপনি কিন্তু যাদেরকে ব্যবহার করছেন তারা সব মৌলবাদী। বিভিন্ন দেশেই আপনার রেজিম চেঞ্জের জন্য ওই মৌলবাদীদেরকেই ব্যবহার করা হয়। তো যখন তারা ব্যবহৃত হয়, তারা তো নিজেরা, আমি আপনার পক্ষে থাকবো, তো আপনি আমাকে কি দেবেন? তখন এটাই আসে যে আপনাকে আমি আফগানিস্তানের বা এরকম আপনার ইচ্ছা মতো আপনি করবেন, আমাকে খালি করিডোর টরিডোর এগুলো দিয়ে দেবেন, আর তো কিছু না। সেটাই হচ্ছে। এখন আপনি দেখেন না, প্রত্যেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, ইউনুসের কাজকর্ম। ইউনুস, আপনি যে বলছেন যে এই যে ঠাকুরের কি বলে, এই যে মূর্তির উপর এটা এটা হচ্ছে, আপনি 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 খেয়াল করেন প্রথম দিকে যে এই যে আমাদের বঙ্গবন্ধুর এই ইয়েকে, স্কাল্পচারটা কিভাবে এরা অপমান করলো, আমাদের মানে স্বাধীনতার সব কিভাবে ইয়েগুলাকে। সম্ভব? এগুলো কি হচ্ছে? আপনি আরেকটা জিনিস বলি, আপনার শেষ যেটা বলি মেয়েদের ব্যাপারে, যে মেয়েদের যে আপনি এখন যে এত রেপ, এত কিছু, আপনি তো শুরুতেই এটা শুরু করেছেন। আপনি আহ, শেখ হাসিনার একটা 77 বছর বয়সী একজন মহিলা, তার আন্ডার গার্মেন্টস আপনি শো করছেন, আপনাকে প্রশ্ন করা হলো যে এগুলো কি হচ্ছে, আপনি বললেন কি? আপনি বললেন যে এটা তো একটু একটু হতেই পারে, ওরা একটা ইউফোরিয়াতে আছে। গিয়েছেন, দেখেছেন সব শিক্ষিত মানুষদের যে ল্যাঙ্গুয়েজ, যে ছবি, যে হোয়াট ইজ দিস, এটা এটা খালি তো এনসিপি নাই, এটা 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 এটার বিরুদ্ধে সব মানুষ সবাই করছে, এটা এনসিপি কে খারাপ খারাপ দেখানোর জন্য এটা করছে। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি সোর্সটা কোথায়? এই ঘটনাটা বাইরে আসার পরে আপনি জাস্ট কাউন্ট দেবেন আপনার ছেলে বন্ধুরা কিভাবে এবং কি ভাষায় মেয়েদেরকে ইয়ে করছে। তো এইটা, এই সাহস কোত্থেকে আসে? আপনি শেখ হাসিনাকে গালাগালি করেন, আপনি ভাবতে পারেন যে শেখ হাসিনার সময় এরকম আপনি করবেন? এটা ভাবতে পারেন আপনি? আমি আই এম নট সাপোর্টিং হার, আপনি ডোন্ট গেট মি রং। আমি কিন্তু ওই সময় আওয়ামী লীগের সময় কিন্তু আমি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি। আমি আপনাকে বলছি কিছু জিনিস, কিছু মিনিমাম যেই আপনার প্যারামিটার, এথিক্স মিনিমাম যে এথিক্স, এটা এটা নর্মস সামথিং। আমাদের এই কালচারটা একটা পুরোপুরি একটা পারভার্ট কালচার বানিয়ে দিয়েছেন আপনি। ওটা থাকতেই পারে, একটু ছেলেদের মধ্যে কিছু পারভার্সন থাকেই সব সময়, কিন্তু কথা হচ্ছে যে এটার একটা, সব দেশেই থাকে, কিন্তু এটার একটা, আমরা যেটাকে সাইকোলজিতে বলি, একটা টলারেবল একটা লিমিট আছে।
আপনি এটাকে লিমিটের বাইরে বের করে দিয়েছেন, ওই যে প্যান্ডোরার বক্সের মতো খুলে দিলাম, বাস এবার যে যা ইচ্ছা তা মানে আপনি ওনার আপনি ওনার ব্যাপারটা এরকম মনে হয় যে উনি এই ছেলেপেলেগুলা বা এই যে একটা সিচুয়েশন উনি ক্রিয়েট করে, আমার মসনদটা ঠিক থাকুক, তোমরা ভ্যানগার্ডের মতো আমাকে যা ইচ্ছা তাই করো, কিন্তু তোমরা আমাকে প্রোটেক্ট করে রাখো। অবশ্যই, ব্যাপারটা অবশ্যই এরকম তো, আমার কাছে সেটাই তো। মনে হয় উনি হিজ মানে এটা আপনি বলে শেষ করতে পারবেন না তো। আপনি 32 নম্বর ভাঙলেন। আপনি বললেন যে আমি ঘুমাচ্ছি, তিনি ঘুমাচ্ছিলেন, তিনি সকালবেলা তিনি শুনেছেন। 1 সপ্তাহ ধরে ওটা ভাঙা হয়েছে। কোনো আপনার আর্মিকে ভুয়া ভুয়া বলছে, আর্মি চলে আসছে। ফাইজলামি এক্সপ্লানেশনের তো একটা সীমা আছে। আপনি প্রত্যেকটা যতগুলো খারাপ কাজ হয়েছে সবগুলো সোর্স কিন্তু রাষ্ট্রের যেই রেসপন্স। আপনি 32 নম্বর তো বঙ্গবন্ধুর বাড়ি না, 32 নম্বর তো শেখ হাসিনার বাড়ি না, এটা তো রাষ্ট্রীয় সম্পত্তি। এটা তো রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে এটা রাষ্ট্রকে দিয়ে দিয়েছেন তিনি, শেখ হাসিনা। তো এটা তো রাষ্ট্রের সম্পত্তি, আপনি এটাকে এইভাবে করে ইয়ে করলেন যে, এটা কি কথাবার্তা আপনি? আর এটা কি হয়? এটা আপনি জানান দিয়ে আপনি কাকে আপনি মানছেন? পিনাকি ভট্টাচার্য। আপনি করেন জামাত, আপনার পীর হচ্ছে পিনাকি ভট্টাচার্য। আপনি পিনাকি ভট্টাচার্য যদি একটা লোক হয় যে লিড করে এগুলাকে এবং বাংলাদেশের এরা এগুলাকে মানে, তাহলে আপনি বুঝতেই পারবেন যে পৃথিবী কোথায় যেতে পারে, রাজনীতি কোথায় যেতে পারে। যে লোকটির নিজস্ব, আপনি চিন্তা করেন এদের ইয়ে কারা, গুরু কারা? এই পিনাকি ভট্টাচার্য, এই ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন যে মানে আপনার সেলফ ডিক্লেয়ার্ড রাজাকার, সে বলে যে আমি রাজাকার, আমি রাজাকারের সন্তান। তো এরা যখন বলে, আর পিনাকি যখন হিন্দুত্ববাদের বিরুদ্ধে বলে, আমি মনে মনে হাসি যে ভালো তো, হিন্দুত্ববাদের বিরুদ্ধে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে এনসিপি এরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে বলে, বলে হিন্দুত্ববাদ, বলে যে আমরা হিন্দুদের বিরুদ্ধে না, আমরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে। ফাইন, হিন্দুত্ববাদের বাদ আবার হিন্দুরা ছাড়া আর কেউ করে কিনা আমার জানা নাই। কিন্তু তারা দেখবে যে ইসলামিজমের বিপক্ষে বলে না। মানে আপনি ক্লিয়ারলি বুঝবেন যে মতলববাদী, এরা নিজেরা ভালো করে জানেও না কোনটা কি। ইসলামিজমের বিরুদ্ধে কিন্তু বলে না। যে কোনো ইজমই তো আপনার এই ধরনের ইজম গুলো হয়, ধর্মীয় ইজম গুলা প্রত্যেকটাই খারাপ, প্রত্যেকটাই খারাপ। তো এখন এইগুলা চলছে। আমি আপনি বিদেশে আছি তবু একটু কথাবার্তা হয়তো বলি। হ্যাঁ, আপনারা তো অনেক বেশি কন্ট্রিবিউট করেন, আমরা তো ধরেন হয়তো আপনারা ডাকলে হয়তো দুটো কথা বলতে পারি, কিন্তু মাঝে মধ্যে তার মধ্যে খুব জ্বালা করে, বিশ্বাস করেন আপা, খুব খুব আমি আই ফিল ব্যাড। আমাকে নিয়ে কিন্তু অনেক, আমার ফ্যামিলিতে অনেক সমস্যা এইসব নিয়ে, আমি এগুলো করি কেন? এবং এটা মানে আমার মনে হয় যে একটা কোনো ডাক যদি পেতাম আমি, মানে আমার মতো আরো অনেকেই হয়তো এখান থেকে চলে যেত। এটা খুব খুব স্বাভাবিক। আপনি একটা দেশ এভাবে, আমি এই গল্পটাও বলি অনেককে, আমি শেষ করে দিই যে আমার নাম তো দাস। তো দাস অর্থ তো মালায়ন, তো সবাই বোঝে। আমার দাদু ওই 47-এর দেশ ছেড়ে যান নাই, তিনি বলেছেন এখানে জন্ম এখানেই থাকবে। 71 সালে ওনাকে কিন্তু সরানো যায় নাই। যখন আগুন দিয়েছে পাশের বাড়িতে, তখন ওই জানের ইয়েতে উনি যে ওই যে তিনি ভেবেছেন যে না এবার তো যাওয়া উচিত। তাও ওই দেশ, ওই পাশে আমাদের ছনক্ষেত ছিল, ছনক্ষেতে পালিয়েছিলেন, ওইভাবে তিনি জীবন বাঁচিয়েছেন। এই লোকের আমি হচ্ছি নাতি। আমার বাবা 1973-তে গিয়েছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে। পড়ার পর ওনাকে তার থাকার সুযোগ ছিল। প্রচুর লোকজন, তখন বাঙালিরা তো সবাই একজন একজনের করে, তিনি থাকেন নাই, তিনি দেশে ফিরে গেছেন। সেই লোকের এই দুজনের আমি হচ্ছি বংশধর, আমি হলাম একমাত্র বিট্রিয়ার। আমি বিদেশে চলে এসে আর ফিরে যাইনি। এখন ওইটাই ভাবি, যে মনে মনে যে সবসময় ভাবতাম, একটা গিল্টি ফিলিংসও ছিল যে এই দেশটা এদের কথা ভাবলে আর কি, আমি তো এদেরই উত্তরসূরি, কিন্তু আমি কেন এরকম হইলাম? হ্যাঁ। তো এই মনে হয় যে এই এই যে এরকম একটা সত্যি সত্যি ডাক পেলে, একটা সত্যিকার একটা যুদ্ধ দরকার, যখন আপনি সব জায়গার বাঙালিদেরকে আনতে পারবেন। কারণ এই যুদ্ধটা খুব প্রয়োজনীয় যুদ্ধ। 71 সালেরটা ছিল এক রকমের, এখন আরেক রকমের। আপনাকে পুরোপুরি কালচার বলেন, পলিটিক্স বলেন, ইকোনমি, সবকিছু চেঞ্জ করতে হবে। এটা এদেরকে দিয়ে হবে না, এরা যেভাবে করতে যাচ্ছে এটা হচ্ছে ওই যে বার্কার স্যারের ভাষায় ফান্ডামেন্টালিজম, ইকোনমিক ফান্ডামেন্টালিজম, রাষ্ট্রীয় ফান্ডামেন্টালিজম, কালচারাল ফান্ডামেন্টালিজম, এরা এগুলো করছে। মেয়েদেরকে শেষ করে দেবে। এদের টার্গেটটাই হচ্ছে মেয়েদেরকে পুরোপুরি। আপনি একটা দেশের তো এরা তো মেজরিটি, বাংলাদেশে খুব সম্ভবত মেয়েরা মেজরিটি, খুব সম্ভবত 51% বা 51%। হ্যাঁ। ফিফটি ওয়ান তা পার্সেন্ট আপনি আপনি ভাবতে পারেন যে একটা দেশ উন্নতি করবে এদেরকে এইভাবে করে? ইউনুস ভাবতে পারে? কারণ উনি কেয়ার করেন না। ওনার দরকার একটু পাওয়ারে থাকা, প্রধানমন্ত্রী পদমর্যাদা বা পরবর্তী যদি প্রেসিডেন্ট হন, এই আর কি। এটাই আমার মনে হয়। দাদা, আপনার নিশ্চয়ই। সুস্থতা কামনা করি। আমরা আবারও আপনার সাথে ধন্যবাদ, কথা বলবো। ধন্যবাদ আপা। ভালো ভালো থাকবেন, থাকবেন সুন্দর দাদা। থাকবেন। দৃষ্টিকোণ হ্যাঁ। 71-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
ধন্যবাদ, আমিও কৃতজ্ঞ আপনাদের কাছে। থ্যাংক ইউ আপা। শুধু দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পারছেন, আমাদের দর্শক, আমার অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। আমি আজকের দিনটা একটু ডিস্টার্ব আছি, কি থেকে কি বলে ফেলছি। আমি শুধু এতটুকুন বলতে চাই, এই যে ডক্টর ইউনূস নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য একটা প্রজন্মকে, তরুণ প্রজন্মকে, যারা কত বলবো, 10, 12 থেকে 30, 35, 40 এসব বছর বয়সের বাচ্চাগুলাকেও নিজে ব্যবহার করছেন, তাদের পিতামাতা, তাদের অভিভাবকদের বলি, আপনার বাচ্চাটার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, এইভাবে বেঁচে থাকা যায় না, এভাবে আপনি ভালো থাকতে পারবেন না। আজকে হয়তো ভালো আছেন, কিন্তু 1 বছর 2 বছর পরে আপনি বুঝবেন আপনার বাচ্চার জীবনটা নষ্ট হয়ে গেছে। চলুন আমরা এখন চিন্তা করি, ঐক্যবদ্ধ হই, এবং সমস্ত অশুভের প্রতি আমরা সবাই রুখে দাঁড়াই, বাংলাদেশটাকে আমরা সেভ করি, আমাদের 71-এর এত সুন্দর বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, নিজের বাসার কন্যা, শিশু, তরুণ, তরুণী সবার দিকে খেয়াল রাখবেন, শিক্ষক সবাইকে সম্মান করবেন। আপনাদের মঙ্গল কামনায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।